নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত এবং নিবেদিতা দাস পরিচালিত আপনাদের মনের মতো অনুষ্ঠান মনের জানালা। মনের জানালায় জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকে মনের জানলা অনুষ্ঠানে আমি থাকছি সঞ্চালনায় রুমা চ্যাটার্জি, আর কিবোর্ডে থাকছেন কৌস্তব রায়। আজকে আমাদের স্টুডিওতে এমন একজন বাচিক শিল্পী বন্ধুকে পেয়েছি, তার কাছ থেকে শুনব তার নিজের লেখাও কিছু কবিতা এবং আরও অনেক কবিতা তার কাছ থেকে শুনব। আলাপ করি সেই দিদির সঙ্গে, মধুমিতা পাল। নমস্কার দিদি, আপনি কোথা থেকে আসছেন? আমি টলিগঞ্জ থেকে আসছি। আচ্ছা, আমাদের স্টুডিও এসে কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে, আর এখানকার পরিবেশ যেমন ভালো, মানুষগুলো ভীষণই ভালো, ভীষণ আপন করে নিতে পারে সবাইকে। আচ্ছা আচ্ছা, আমাদেরও ভালো লাগলো শুনে। আপনি আজকে আমাদের কি কি শোনাবেন? কি ধরনের কবিতা বা কিছু নিজের লেখাও তো শোনাবেন? কি ধরনের আপনি? আমি সব মিলিয়ে মিশিয়ে একটা তৈরি করেছি, মানে এখানে বলার জন্য। তার মধ্যে কিছু নিজের লেখা আছে, সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, প্রতুল মুখোপাধ্যায় আছে, শায়াদ হোসাইন আছে। আচ্ছা, শুরু করছেন কি কবিতা দিয়ে? আমি প্রথম শুরু করব প্রতুল মুখোপাধ্যায়ের লেখা আমি বাংলায় গান গাই, এটা দিয়ে। আমরা বাঙালি, তাই আমার মনে হয় বাংলা ছাড়া আমাদের অন্য কিছু সেরকমভাবে, অন্য ভাষা আমরা বা অন্য কিছুকে আমরা সেরকমভাবে আপন করতে পারি না যতটা বেশি বাংলাকে করতে পারি। আর বাংলাতেই আমরা হাসি, বাংলাতেই গান গাই, বাংলাই আমাদের প্রাণ, বাংলাই সব। তাই প্রথম আমি শুরু করব এটা দিয়েই, আমি বাংলায় গান গাই। কারণ আমরা বাঙালি। একদম, শুরু করব। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিনে বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি বাংলার এই মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা বলি, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীরধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়। মেশে 13 নদী, 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিনেই বাংলায় খুঁজে পাই। আচ্ছা দিদি, এই যে কবিতাটা শুনতে শুনতে আমার মনে হলো, ধরুন যদি ঈশ্বর আপনার সামনে প্রকট হলেন এবং আপনাকে জিজ্ঞাসা করলেন যে এর পরে যদি আবার জন্ম হয় তাহলে আপনি কোথায় জন্ম নিতে চাইবেন? অবশ্যই আমার বাংলাতে আবার আসিব ফিরে, জীবনানন্দের
কবিতা মনে পড়ে যায়। একদম অবশ্যই, একদম, আমিও বলি বারবার আমার যেন এই বাংলাতেই জন্ম হয়, আমি যেন এই বাংলা ভাষাতেই কথা বলতে পারি। বাংলাকে এতটাই আমরা ভালোবাসি, অবশ্যই। তাই তো? তো এরপর কি কবিতা শুনবো? এরপর আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া বলতে চাই। বোঝাপড়া কবিতাটা আমার ভীষণ প্রিয় একটা কবিতা। এই কবিতাটার শুনলে মানে আমরা জীবনে চলার পথে ভালো মন্দ অনেক কিছুর মুখোমুখি হই, অনেক কিছু সামনাসামনি হই। তো আমাদের কোনটা গ্রহণ করতে হবে সেটা আমরা এই কবিতাটা পড়ে খুব ভালো উপলব্ধি করতে পারি। ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। বোঝাপড়া, রবীন্দ্রনাথ ঠাকুর। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্ত রবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেটাই সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানেই হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ডেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নেভায় বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। খুব সুন্দর। আচ্ছা, রবীন্দ্রনাথের কবিতা বেশি ভালো লাগে না অন্য কোনো কবির কবিতা?
সেরকমভাবে মানে বলতে পারবো না, সব কবিতাই ভালো লাগে। রবীন্দ্রনাথ তো অবশ্যই ভালো লাগে। বেশি ভালো লাগে রবীন্দ্রনাথের কবিতা বেশি ভালো লাগে না আধুনিক কবির কবিতা বেশি ভালো লাগে? না, রবীন্দ্রনাথ আধুনিকের থেকে রবীন্দ্রনাথ বেশি ভালো লাগে। রবীন্দ্রনাথ সমস্ত ক্ষেত্রে আছে, তোমার দুঃখ হলে আছে, তোমার আনন্দে আছে, তোমার কোনো হতাশায় আছে, এমন কোনো জিনিস নেই যেখানে রবীন্দ্রনাথ নেই। একদম জন্ম মুহূর্ত থেকে বোধহয় আমরা দেখলে দেখবো যে একদম মৃত্যু মুহূর্ত পর্যন্ত রবীন্দ্রনাথ ছাড়া যেন কোনো কিছু নেই। তুমি যেরকম পরিস্থিতিতে পড়ো, তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনবে, কবিতা শুনবে, মন ভালো হয়ে যাবে, মনে সাহস পাবে। তাই তো আধুনিকের থেকে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, অবশ্যই। এরপর কি শুনবো? এরপর আমি, এখন তো শীত পড়ে গেছে মোটামুটি ভালোই, তো শীত পড়লে পুরনো সব ছোটবেলার কথা খুব বেশি করে মনে পড়ে। ছোটবেলার সেই আবেগ ঘন দিনগুলো মনে পড়ে যায়, ছাদে বসে কমলা লেবু খাওয়া, সব মনে পড়ে, পিকনিকে যাওয়া। তো এই নিয়ে আমার শীত, আমার নিজের লেখা কবিতা শীত আমি আচ্ছা আচ্ছা বলবো এখন। তাহলে এবার শুনে নি দিদির নিজের লেখা কবিতা শীত, তাই তো? হ্যাঁ, শীত। কবিতা শীত। শীত পড়তেই পুরনো সোয়েটারগুলো আলমারি থেকে বের করার পালা, লেপ কম্বলগুলো ছাদের ওপর রোদে দেওয়ার পালা। শীত পড়তে গাছপালাগুলো কেমন যেন নির্জীব হয়ে পড়ে, তাদের পাতাগুলো ঝরে ঝরে পড়ে মাটিতে। শুকনো পাতাগুলোতে পা দিলে কেমন যেন খড়খড় শব্দ হয়। পাতার সেই মর্মর ধ্বনি মনে তীব্র বেদনার সৃষ্টি করে। যদিও ঝরে যাওয়া পাতাগুলো নতুন পাতার আগমনের বার্তা পৌঁছে দেয় আমাদের কাছে। পুরনো আর নতুনের মধ্যে যে ছোট্ট একটা ব্যবধান, তা আমাকে প্রচণ্ড ভাবায়। ঝরে যাওয়া চলে যাওয়া দিনগুলো কেমন যেন একটা সূক্ষ্ম আশার সঞ্চার করে মনে। মনে পড়ে যায় পুরনো ছেলেবেলার আবেগঘন দিনগুলো। কনকানানি শীতের সময় উনুনের পাশে বসে ভাই বোনেরা মিলে খুনসুটি করা আর আগুন পোয়ানো। পিঠে পুলির সময় সবাই মিলে পিঠে বানানো আর পিঠে খাওয়ার যে পরম তৃপ্তি, তা মনে পড়ে যায়। মনে পড়ে যায় পৌষ সংক্রান্তির সময় টুসু সাজিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া। তোশলার গান আজও মনে বেজে ওঠে। শীত এলেই চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে হারিয়ে যাওয়া ভালোবাসা মেশানো স্মৃতিগুলো। মেলাগুলো আজও হাতছানি দিয়ে ডাকে। তাই ছোটবেলা ফিরে না এলেও শীত আমাকে ফিরে ফিরে ডাকে, নতুন ভাবে, নতুন রকম ভাবে নিজেকে সাজিয়ে তুলতে। শীতের পুরনো সোয়েটারগুলো আলমারি থেকে বের করতে করতে নতুন করে আমি পুরনোকে ফিরে পাই। নতুন করে বেঁচে উঠি আমি পুরনোকে জাপটে ধরে। আজও আমার অনেক পুরনো সোয়েটার পুরনো মধুর স্মৃতিকে ঘিরে আছে। তাই বারবার বলি, শীত ফিরে ফিরে আসুক। অপূর্ব লেখা তো আপনার, খুব সুন্দর কবিতাটা, মানে এত মিষ্টি একটা কবিতা, খুব ভালো লাগলো। কবিতা কোনো কি মানে প্রকাশিত হয়েছে কোনো বই? না, আমি ফেসবুকে একটু একটু লিখে আমি পোস্ট করি। আমার একটা পেজ আছে লেখার, পেজটার নাম কল্পচিত্রায়ন। হ্যাঁ, ফিরে আসছে একটু বিরতির পর। আপনারা দেখতে থাকুন মনের জানালা অনুষ্ঠান। ছোট্ট বিরতির পর আপনারা দেখছেন মনের জানালা অনুষ্ঠান। আর মনের জানালায় আজকে আমরা পেয়েছি মধুমিতাদিকে। শুনছি মধুমিতাদির কাছ থেকে অনেক ভালো ভালো কবিতা। তার নিজের লেখা একটি কবিতা আমরা শুনলাম,
খুব সুন্দর লেখা। এরপর আমাদের কি শোনাচ্ছেন? এরপর আমি শোনাবো সায়াদ হোসাইনের লেখা মানুষ বড় অভিমানী প্রাণী। শুরু করি? সাদাত হোসেনের লেখা খুব সুন্দর, হ্যাঁ মানে খুব টাচি, মানে টাচ করে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ। মানুষ বড় অভিমানী প্রাণী, মানুষ বড় অভিমানী প্রাণী। সে চায় তার মন খারাপ হলে প্রিয় মানুষটিকে না বললেও সে বুঝে ফেলুক। ফোন করে খানিকটা ম্লান গলায় হ্যালো বলতে ওপারের মানুষটা বলুক তোমার মন খারাপ। তার এলোমেলো চুল, খানিকটা লাল চোখ দেখে বলুক তোমার ঘুম হয়নি রাতে, দুঃস্বপ্ন দেখেছ, টেনশন করছো কিছু নিয়ে। সে চায় মানুষটা বুঝুক কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয়, চোখের সামনে আলতো করে হাত ছুঁয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা। সে চায় মানুষটা বুঝুক কখন হাতের ওপর হাত রাখতে হয়, ফিসফিসিয়ে বলতে হয় আমি তো আছি, তবে মন খারাপ কেন। সে চায় মাঝ রাত্রিয়ে সে টের পাক পাশের মানুষটা তার মাথার নিচের সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে। শেষ রাতে যখন খানিকটা হিম নামে তখন জড়িয়ে দিচ্ছে ওম চাদরে। সে চায় তার জন্যও মাঝরাত্রে বাড়ির ফেরার অপেক্ষায় কেউ থাকুক, মনে রাখুক তার জন্মদিনের কথা, প্রথম দিনের কথা, স্পর্শ অনুভূতির কথা। সে চায় তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানাক, কে কপাল ছুঁয়ে বলুক দেখি দেখি তোমার জ্বর না তো। অভিমানে দূরে সরে যেতে চাইতেই কেউ বলুক খানিক ভুল করেছি বলেই দূরে সরে যেতে হবে, তবে এই যে এত ভালোবাসি তাতে আরো কাছে আসা যায় না, আরো আরো কাছে, অনেক অনেক কাছে। মানুষ বড় অভিমানী প্রাণী। তারা দুজনেই কেবল ভাবে এসব ওই মানুষটা করুক, ওই অন্য মানুষটা, কিন্তু শেষমেশ করা হয় না কারোরই। তাই কাছে আসার রঙিন দিনেরা ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্প হয়। মানুষ বড্ড অভিমানী প্রাণী। অভিমানী সে ক্রমশই দূরে চলে যায় আর বুকে পুষে রাখে এক সমুদ্র আঁকে। মানুষ বড্ড অভিমানী প্রাণী। আহা, অপূর্ব। আচ্ছা দিদি, কবিতার সঙ্গে পথ চলা, মানে কবিতাকে ভালোবাসা কি ছোটবেলা থেকে? হ্যাঁ, আমার ছোটবেলা থেকে আমার কবিতা গান এগুলো বেশি ভালো লাগে। তো কবিতার সঙ্গে আমার পথ চলা একদম ছোটবেলা থেকেই। ছোটবেলা থেকে আমি কবিতা নিয়ে চর্চা করি, ছোটখাটো একটু অনুষ্ঠান। আর লেখা, কবিতা লেখাও কি ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোটবেলা থেকে আমি লিখতে ভালোবাসি। এটা আমি পেয়েছি আমার মায়ের কাছ থেকে, আমার জেঠুমনির কাছ থেকে। ওরাও লিখতো বা এখনো লেখে টুকটাক। আচ্ছা, তো ওদের কাছ থেকে আমার এটা পাওয়া। আপনার লেখা খুব সুন্দর, ভালো লাগলো খুব। আচ্ছা, এরপর আমরা কি শুনবো? এরপর আমি আমার নিজের লেখা একটা ছোট্ট গল্প। খুব ভালো। অনুগল্প, দুই বিপরীত মেরুর মেলবন্ধন। অনিমেষ দেখতে রোগা, লম্বা এবং ফর্সা, এক চোখে দেখলে বেশ ভালোই লাগে। অপরদিকে তনিমা দেখতে শ্যামবর্ণা, মোটা এবং ছোটখাটো। দুজন দুই মেরুতে অবস্থান করে। দুজনের মধ্যে স্বভাবেরও কোনো মিল নেই। অনিমেষ স্মার্ট, ইংলিশে কথা বলতে ভালোবাসে, আধুনিকতার ছোঁয়া তার প্রায় সর্বত্র। বিদেশ যেতে ভালোবাসে, বড় কোনো শহরে ভবিষ্যতে ঘর বাঁধার ইচ্ছা। অপরদিকে তনিমা বাংলায় কথা বলতে বেশি পছন্দ করে, আধুনিকতার ছোঁয়া মোটেও তার মধ্যে নেই। গ্রাম ভালোবাসে, গ্রামের নদী, পুকুর, পথঘাট
সবকিছুই ভীষণ আকর্ষণ করে তাকে। তনিমার ইচ্ছা ছোট্ট একটা মফস্বলে ঘর বাঁধার। তনিমা ভালোবাসে গান গাইতে, কবিতা লিখতে, কবিতা আবৃত্তি করতে। আর অপরদিকে অনিমেষ এসব কিছুই পছন্দ করে না। যদিও তার গান শুনতে ভালো লাগে, তবে গান গাওয়ার কোনোদিনও চেষ্টা করেনি সে। অনিমেষের অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি এসব বিষয়ে বেশ আগ্রহ আছে, তবে তনিমার আবার এসব একেবারেই পছন্দ নয়। এই দুই বিপরীত মেরুর মানুষ কিভাবে যে বন্ধু হলো কে জানে। প্রথমটা অবশ্য দুজন দুজনকে একবারে পছন্দই করতো না, পরে কিভাবে যে বন্ধুত্ব হয়ে গেছে দুজনের মধ্যে, দুজন বুঝতেই পারেনি। তনিমার ইচ্ছা এমন একজন পুরুষ তার প্রেমিক হবে যার মধ্যে অফুরন্ত রোমান্টিকতা বজায় থাকবে, যে কবিতা লিখতে পারবে, অপূর্ব সুন্দর গান গাইবে, আর যে গান মুগ্ধ হয়ে শুনবে তনিমা। অন্যদিকে অনিমেষ চাইতো এমন একজন প্রেমিকা পেতে যে স্টাইলিস্ট হবে, ফর্সা হবে, সুন্দরী হবে। তাই দুজন দুজনের বন্ধু হলেও দুজন দুজনকে প্রেমিক প্রেমিকা হিসাবে কখনোই গ্রহণ করবে সেটা যেন ভাবাই যায় না। অথচ বন্ধু থাকতে থাকতে হঠাৎই কখন দুজন দুজনকে মন দিয়ে ফেলেছে তারা দুজনেই বুঝতে পারেনি। দুজন দুজনের প্রেমে পড়েছে ঠিকই, কিন্তু প্রায়ই তারা দুজন দুজনকে ছেড়ে যাবার নানা রকম ফর্মুলা বানাতে থাকে। যেমন পরীক্ষায় ভালো নাম্বার না পেলে আর দুজন দুজনের সাথে সম্পর্ক রাখবে না, চাকরি না পেলে দুজন দুজনের সাথে সম্পর্ক রাখবে না, বাড়ি থেকে সম্মতি না দিলে দুজন দুজনের সাথে সম্পর্ক রাখবে না, ইত্যাদি ইত্যাদি। এত কিছু সত্ত্বেও তাদের প্রেম পর্ব চলতে থাকে দীর্ঘ 7 বছর। তারপর আবার বিয়ে করা নিয়েও সমস্যা। অবশেষে বিয়েটাও হয়ে যায় দুজন দুজনের সাথে। বিয়ের পর সংসার করতে এসেও নানা সমস্যার সম্মুখীন হয় দুজনে। তনিমা একটু বেশি গোছানি, অপরদিকে অনিমেষ একেবারে অগোছালো। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বাঁধে প্রায়। সেখানেও ডিভোর্সের কথা উঠে আসে দুজনের মধ্যে, কিন্তু ডিভোর্স হয় না দুজনের। এই করতে করতে তারা বিবাহিত জীবন কাটিয়ে ফেলে 4 বছর। 4 বছর পর তাদের এক ফুটফুটে সন্তান হয়। সন্তানকে ঘিরে তাদের সুখের সংসার, যেন সন্তানই তাদের সংসারটা টিকিয়ে রেখেছে। তাদের মধ্যে ঝগড়া হলেও সন্তানের কথা ভেবে তারা ডিভোর্সের কথা ওঠায় না। আর তাদের সন্তান রোহান দুজনকেই ভীষণ ভালোবাসে। বাবা মা অন্তপ্রাণ। রোহান বাবাকে যেমন পছন্দ করে, মাকেও ঠিক তেমনই পছন্দ করে। বাবা মা ঝগড়া করলে রোহান এখন তাদের মধ্যে মিটমাট করে দেয়। রোহান মায়ের মতো গান গাইতে ভালোবাসে, আবার বাবার মতো স্টাইলিস্ট হতেও পছন্দ করে। তনিমা আর অনিমেষের নয়নের মণি রোহান। রোহান যখন 10 বছরে পা দিল, সেই 10 বছরের জন্মদিন খুব ঘটা করে পালন করেছিল ওরা। 10 বছরের জন্মদিনে রোহান বাবা মায়ের কাছে একটা আবদার করেছিল এবং তাদের কাছে প্রতিশ্রুতি নিয়েছিল যে তারা যেন আর কোনোদিনও ঝগড়া না করে। বাবা মায়ের মধ্যে ঝগড়া হলে রোহান বাড়ি ছেড়ে চলে যাবে, এমনটাই জানিয়ে দিয়েছিল বাবা মাকে। আজ 25 বছর বিবাহিত জীবন পার করল তনিমা আর অনিমেষ। 25 বছরের এই বিবাহ বার্ষিকীতে দুজন দুজনের একেবারে কাছাকাছি আসতেই দুজন দুজনকে চিরকালের মতো ছেড়ে যাবার আশঙ্কা হতে লাগলো। দুজন দুজনের হাত ধরতেই চোখের জলে ভরে গেল দুজনের দুটো হৃদয়। দুজন দুজনের চোখ মুছে দিতে ব্যস্ত। তারা প্রার্থনা করল ভগবানের কাছে, এ জন্মে শুধু নয়, পরের জন্মেও তারা একসাথে থাকতে চায় স্বামী স্ত্রী হয়ে। ভগবানের কি অপূর্ব লীলা
যেখানে দুটো বিপরীত মেরুর মানুষ কিভাবে একে অপরের সাথে এতগুলো বছর কাটানোর পরও ভবিষ্যতে একসাথে কাটানোর স্বপ্ন দেখে। একেই বলে ভালোবাসা। এমনই ভালোবাসা আমাদের প্রতিটি ঘরে ঘরে রয়েছে। তাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়, কিন্তু দিনের শেষে তারা দুজন দুজনকেই কাছে পেতে চায় এবং ভবিষ্যতেও তারা দুজন দুজনের কাছে থাকতে চায় মৃত্যুর আগে পর্যন্ত। একজনের মৃত্যুতে আর একজনের মৃতপ্রায় অবস্থা হয়। জীবনের শেষ বেলায় এসে একে অপরকে বড্ড মিস করে তারা। মধুমিতাদির কাছ থেকে শুনলাম আজকের অনুষ্ঠানে খুব সুন্দর সব কবিতা, তার নিজের লেখা কবিতা, তার নিজের লেখা অনুগল্প। আমরা আশা রাখি আবার মধুমিতাদিকে পাবো, শুনবো তার থেকে আবার আরও অনেক তার নিজের লেখা। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের অনুষ্ঠানে। আপনারা দেখতে থাকুন মনের জানালা। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।